গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত চেক-আপের অংশ জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চলছে দগ্ধদের চিকিৎসা। শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর ফুলেল শ্রদ্ধা। সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল মাইলস্টোনের রুক্কচিং মারমা। একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক হতভাগ্য বাবা মা। আকস্মিকভাবে মৃত্যুর কারণে অত্র এলাকার লোকজন শোকাহত। ও যখন ছুটিতে আসতো আমি ওর বাসায় বেশিরভাগই যেতাম। ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল, সবাই বলতো সে অনেক শান্ত। 24 জুলাইয়ে চলছিল রাজনৈতিক দোষারোপ। বিশেষ বাহিনীর নজরদারিতে ছিল আন্দোলনকারীরা। মিশন প্রধানদের ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখায় সরকার। মার্কিন শুল্ক ইস্যুতে অবস্থানপত্র তৈরি করে আলোচনার জন্য সময় চেয়েছে বাংলাদেশ। চীন নির্ভরতা হ্রাস আর নিরাপত্তা বিষয়ে বাড়ছে দুশ্চিন্তা। যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং ভিয়েতনাম এরা যদি অ্যাডভান্টেজটা বেশি পেয়ে যায় তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। দিনাজপুরের হাকিমপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ। কাজ আটকে দিয়েছে এলাকাবাসী। তীব্র গরমে পিচ গলে যাচ্ছে, দাবি ঠিকাদারের। 4 দিন হয় রাস্তাটা কাজ করে গেছে, এমনি থেকে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই এলাকার রাস্তার কাজ হলে না, গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা ঠেকে দিয়েছি যে আমাদের কাজ ভালোভাবে চায়। একই সাথে 4টি সাগরে রাশিয়ার নৌমহড়া। 150 জাহাজের সাথে ছিল 120টিরও বেশি যুদ্ধবিমান। নেটো জোটের উদ্বেগ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত 2:52 তিনি গুলশানের বাসায় পৌঁছান। এর আগে রাত 1:15টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এভারকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এবছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। দীর্ঘ 4 মাস পর গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। চোখের সামনে আগুনে পুড়ে প্রাণ গেছে অনেকের। বিশ্বাস করতে পারছেন না নিজের বেঁচে ফেরাকে। এমন এক ধরনের ট্রমার মধ্যে আছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের সামনে ছুটে আসতে চাইছে তাদের সন্তানরা। এদিকে বুধবার দর্শনার্থী সাংবাদিক কাউকেই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানায়, স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার। বাবা মা কলেজের হোস্টেলে থাকা সন্তানকে নিয়ে বাসায় চলে যাচ্ছেন। ক্লাস শুরু হতে দেরি হবে, তাই সন্তানকে আর দূরে রাখতে চাইছেন না তারা। আমি নিরাপদে আছি, ভালো আছি, আমার কোনো সমস্যা হয়নি। তখন আমি একটু হলাম, তারপরে আমি চলে আসবো, কিন্তু আমি আসতে পারলাম না। কালকে আসছি, আইসে আমি নিয়ে যাচ্ছি। ওনারা ফোন করলে আবার নিয়ে আসবো আর কি। পরীক্ষা চলতেছে তো যখন পরীক্ষা আবার হবে তখন আবার আসবো আর কি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার 3য় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে আশপাশের মানুষজন আসছেন স্কুলটির সামনে। আমার মেয়েকে নিয়ে আসছি, জাস্ট আসলে
খুব খারাপ লেগেছে শুনে। আমার অনেক টিচার আহত হয়েছে, আমার ছোট ভাই বোনের আহত হয়েছে। ডক্টর ইউনূস কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের একটু সেভে রাখে। তবে বুধবার বন্ধ ছিল মাইলস্টোনের প্রধান ফটক। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখের সামনে বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে সহপাঠী বন্ধুদের। সেসব দৃশ্য এখনো মনে দাগ কেটে আছে। অভিভাবকরা উদ্বিগ্ন সন্তানের স্বাভাবিক শিক্ষা জীবন নিয়ে। ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারতেছে। অলরেডি বাসার থেকে বলতেছে যে আম্মু আমরা ওই স্কুলে আমি আর যেতে পারবো না। কিয়ামত কয় কিরে জীবনে শুনছে যে কিয়ামত ঘটবে মারা যাওয়ার পর। আসলে এরা চোখে দেখার মতন জিনিসটা। এই যে মনে করেন ওপেন প্লেস যেসব কলেজ ক্যাম্পাসগুলো, বড় পার্মানেন্ট ক্যাম্পাসগুলো আছে, আমার মতে এই ক্যাম্পাসের উপর থেকে সব ধরনের প্লেন, যাত্রীবাহী প্লেন, বিমান প্রশিক্ষণ প্লেন, এই নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমার মতে। আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৩৭ জনই শিশু এবং ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আরও জানব, যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছি তার কাছে। রিয়াজ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রাবি, এখন পর্যন্ত অবস্থা গতকালকে যেটি চিকিৎসকরা বলেছেন যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন এবং ৪০ জনের মধ্যে বাকিদের অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে যেহেতু এটি পোড়া দগ্ধ, সেহেতু চিকিৎসকরা বলে থাকেন যে 18 অর্থাৎ যদি কোনো ব্যক্তির 18 ভাগের বেশি পুরো অংশ পুড়ে যায় তাহলে তাকে ঝুঁকিপূর্ণ বলা হয় এবং একবারে ঠিক না হওয়া পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলা যায় না। এই কারণেই যারা রয়েছেন মোটামুটি বলা যায় যে সবাই আসলে এখন পর্যন্ত শঙ্কাযুক্তই রয়েছেন। আর চিকিৎসকরা যেহেতু তারা বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 11টা-12টার দিকে তারা সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়ে থাকেন, গত দুদিন ধরে তাই হয়ে আসছে এবং আজকে হয়তো সেরকমই হবে। তবে আজকে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, যেহেতু আগে সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল এসেছেন তাদের সঙ্গে যোগ দিবেন আজকে গতকালকে ভারত থেকে যেই 2টি হাসপাতালের চিকিৎসকরা এসেছেন তারা। সুতরাং যারা এসেছেন তারা সবাই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ এবং ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তাদের সহযোগিতায় নিয়ে বাংলাদেশের চিকিৎসক যারা আছেন তাদের সমন্বয়ে একটি সর্বোচ্চ সেবা বা চিকিৎসার সর্বোচ্চ মান তারা বজায় রাখতে সক্ষম হবে এবং এটি অন্তত যারা দগ্ধ হয়েছেন আমাদের কোমলমতি শিশুরা থেকে শুরু করে এই মাইলস্টোনের ঘটনায় তাদের জন্য অনেক বড় ধরনের সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে বলে মনে করছে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই পরে ছুটির ঘণ্টা। বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে। শিক্ষকরা জানিয়েছেন অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই। শিক্ষক আর স্টাফরাও ছিলেন সে সময়। হতাহতের তালিকা তৈরির কাজ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, নিহতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সত্য নয়। কাউকে বিচলিত আর বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার। জানান, শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। গভর্নিং বডির চেয়ারপারসনের সাথে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা। বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী ভবনে ততক্ষণে স্কুল ছুটি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে। যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে। স্কাই, ক্লাউড, ময়না, দোয়েল নামের ক্লাসরুমগুলো বিধ্বস্তের শিকার। কেউ ছিল ক্লাসে, কেউ ছিল করিডোরে, কেউ দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছুটোছুটি করছিল। সাথে ছিলেন স্কুলের আয়ারাও। দ্বিতীয় তলায় পুড়েছে 2টি ক্লাসরুম ও একটি টিচার্স রুম। বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল, সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না। এজন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল। যে যার মতো করে পারছে, গ্রিল ভাঙা, গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো, তালা ভাঙা, তারপরে একটা মই এনে 3 তলায় উঠা, হোস্টেলের বাচ্চারা পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার। এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকেই উদ্ধার করতে পেরেছি।
ছুটির সময় কোঅর্ডিনেটর মাহরিন গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিতেন। সেদিন নিজেকে পুড়িয়ে প্রাণ বাঁচান অন্তত 20 শিশুর। শেষমেশ আর বাঁচানো যায়নি জাতির সামনে আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত গড়ে যাওয়া মাহরিনকে। ক্লাসের উপস্থিতি, আইডি কার্ড সহ নানান আলামত নিয়ে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা শুরু করেছে মাইলস্টোনের তদন্ত কমিটি। আছেন অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরাও। এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। গভর্নিং বডির চেয়ারপারসন মাহফুজা বেগমের সঙ্গে কথা হয় যমুনা নিউজের। হতাহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান তার। কোনো কিছুতে আমরা বিচলিত তো হওয়ার জন্য কালকে ও বললো যে এখন ওখানে ওরা বললো যে কি কাউন্সিলিং করার জন্য ওরা এখন আবার লোক আনছে, যে বাচ্চারা যদি ভাবে গিয়ে থাকে তাহলে পরে এটা ওদেরকে বোঝানো উচিত। আমরা কি সভ্যতা এরকম তো আছি, তো কালকে পশ্চিম মধ্যে হয়তো ডেভেলপমেন্ট বুঝতে পারবে। সন্ধ্যা 7টা পর্যন্ত আইএসপিআর এর দেয়া তথ্যে এ ঘটনায় মৃতের সংখ্যা 32, আহত 150 শতাধিক। বার্ন ইনস্টিটিউটে 8 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারান তিনি। বুধবার নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়। এছাড়াও বলা হয়, শিক্ষিকা মাহরিন চৌধুরী মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন তা চিরকাল সকলের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বিমান বাহিনীর প্রতিনিধি দল মাহরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেনা কর্মকর্তা হতে চেয়েছিল উক্কোচিং মারমা, সেজন্য ক্যাডেট কোচিংও করছিল মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর এই ছাত্র। বিমান বিধ্বস্তের ঘটনায় সব স্বপ্ন শেষ। আগুনে পুড়ে একমাত্র সন্তানের করুণ মৃত্যুতে নির্বাক হতভাগ্য মা বাবা। উন্নত পড়ালেখার জন্য রাঙ্গামাটি থেকে ঢাকা পাঠিয়েছিলেন ছেলেকে, কিন্তু ফিরল নিথর দেহ। মা বাবার একমাত্র সন্তান উকোচিং মারমা। বাবা মা প্রকৌশলী বানাতে চাইলেও ছেলের ইচ্ছা সেনা কর্মকর্তা হবে। সে স্বপ্ন পূরণে ছেলেকে রাঙামাটি থেকে নিয়ে ভর্তি করান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। হোস্টেলে থেকে চলছিল ক্যাডেট কোচিংও, কিন্তু বাবা মা ছেলে কারো স্বপ্নই পূরণ হলো না। সে চলে গিয়েছিল ঢাকায় ক্যাডেট কোচিংয়ের উদ্দেশ্যে, যে সে একজন ক্যাডেট হবে, বাট তার স্বপ্নটা পূরণ হয়নি, অকালেই সরে গেল। অনেক বড় একটি প্রতিষ্ঠানটা তার খসে গেল। উকোচিংয়ের বাড়ি রাঙামাটির রাজস্থলী বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায়। তার বাবা উষায় মং রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা তেজিপ্রু মারমা বান্দরবানের রুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মরদেহ গ্রামে নেয়ার পর সবার চোখের জলে শেষ বিদায় জানায় 7ম শ্রেণীর এই মেধাবী ছাত্রকে। উচ্চশিক্ষার কারণে বান্দরবান ক্যাম্প পাবলিক থেকে সে ঢাকা মাইলস্টোনে গিয়েছে। আকস্মিকভাবে মৃত্যুর কারণে অত্র এলাকার লোকজন শোকাহত। বিমান বিধ্বস্ত হওয়ার সময় উকোচিং শ্রেণীকক্ষে ছিল। মুমূর্ষ অবস্থায় তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তার শরীরের 70% পুড়ে গিয়েছিল। অনেক ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল, সবাই বলতো সে অনেক শান্ত। ও যখন ছুটিতে আসতো আমি ওর বাসায় বেশিরভাগই যেতাম। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ঠিক 1 বছর আগে রাজনৈতিক দোষারোপ তখন চরমে। অন্যদিকে কড়া কারফিউ ধীরে ধীরে শিথিল হতে শুরু করলে স্বস্তি ফেরে জনজীবনে। এদিকে স্বল্প পরিসরে ইন্টারনেট চালু হলেও সীমাবদ্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। সহিংসতার ক্ষতচিহ্ন বিদেশি কূটনীতিকদের দেখাতে বিশেষ পরিদর্শন কর্মসূচির পরিকল্পনা করে শেখ হাসিনা সরকার। সারা দেশে সেনা মোতায়েন হয় জোরদার। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশেষ বাহিনীর নজরদারিতে।
আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। সকাল 10টায় কিছু সময়ের জন্য শিথিল হয় কারফিউ, কিন্তু রাজধানী জুড়ে পুরোপুরি স্বাভাবিক ছিল না কিছুই। 22 জুলাই 2024 ইন্টারনেট সেবা সীমিত পরিসরে চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ছিল সীমাবদ্ধতা। এই দিনেই ঢাকায় নিযুক্ত 49 দেশের কূটনীতিকদের নিয়ে ঘুরে দেখানো হয় মিরপুর মেট্রো রেল, বিটিভি, স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন স্থাপনার ধ্বংসযজ্ঞের চিহ্ন। রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব দেখেছে কারা সহ্য করতে পারে না দেশের অর্জন। জঙ্গি গোষ্ঠী দেশের ইস্যু নিয়ে বিদেশি গণমাধ্যমে তথ্য সরবরাহ ও প্রচারের ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ সতর্কতা। খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিটর্স গিল্ডের সাথে বৈঠক করে এ সম্পর্কিত নির্দেশনা জারি করেন। এদিন সরকার জানায়, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে শাস্তি পাওয়া 57 বাংলাদেশি প্রবাসীর বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উল্টো প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এই ঘটনার দায় চাপান বিএনপি জামাতের উপর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত দেশে যে অগ্নি সন্ত্রাস ও ধ্বংসলীলা চালিয়েছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হুঁশিয়ারি দেন, সরকারি সম্পদ ধ্বংস ও হত্যার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সবকিছু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপিকে দোষারোপ করছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব চলমান সংকটের রাজনৈতিক সমাধান আশা করেন। আমরা বারবার করে তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা এটাকে রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করুন। কোটা সংস্কার আন্দোলনের নামে বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্তে তৎপরতা চলছে বলে জানান সাবেক ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়করা তখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে। আমাদেরকে তারা নজরদারি করা থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল করা, কীভাবে কি তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। আমাদের মাথায় জাস্ট একটা জিনিস ছিল, আমাদের সিচুয়েশনটা আমরা ডিল করে এই ফাঁদ থেকে বের হওয়া এবং আমাদের আন্দোলনটা কন্টিনিউ রাখা। আমরা আসলে এই ঘটনাগুলো জানতাম না, মানে আমাদেরকে আসলে জানানো হতো না। আমাদের ফোন সিজ করা হয়েছে, আমাদের ইন্টারনেট থেকে আমাদেরকে কমপ্লিটলি স্ক্রিন আউট করা হয়েছে। নাহিদের সাথে যে ঘটনাটি হয় এরপর দিনই হচ্ছে আবার আমি নাহিদের বাবা এবং সার্জিস আমরা 3 জন মিলে আমরা সিআইডি অফিসে যাই, ডিবি অফিসে যাই। জনজীবন স্বাভাবিক রাখতে টহল জোরদার করে বর্ডার গার্ড বাহিনী। প্রস্তুত ছিল বিজিবির ডগ স্কোয়াডও। তল্লাশিও অব্যাহত রাখে বিজিবি সদস্যরা। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছিল দেশ জুড়ে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লায় ফাঁকা রাস্তায় ছিল টহল ও চেকপোস্ট। জরুরি সেবায় কেবলমাত্র চালু ছিল কিছু পরিবহন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু আটকে থাকার কারণ অবাণিজ্য ইস্যু। এক পক্ষকে ঝালাও ছাড় দিতে চায় না বাংলাদেশ। দেখা হচ্ছে দেশের স্বার্থ। ব্যবসায়ীরা বলছেন, নন ট্রেড ইস্যুতেই কুল কিনারা করতে হবে। বাণিজ্য ইস্যুতে আলোচনায় ঐক্যমত্যে পৌঁছানো গেছে, তবে শেষ সময়ে এসে যেভাবে তোড়জোড় দেখা যাচ্ছে তা দরকার ছিল শুরু থেকেই। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর কাছে সময় চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ইস্যুতে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। সব পক্ষের সঙ্গে আলোচনার পর তৈরি করা হয়েছে অবস্থানপত্র। বাণিজ্য এবং অবাণিজ্য ইস্যুতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে আলোচনা। তবে এজেন্ডার কেন্দ্রবিন্দু এখন চীন নির্ভরতা হ্রাস এবং নিরাপত্তা ইস্যু। সেজন্যই বাড়ছে দুশ্চিন্তা। ট্রেড ইস্যুগুলিতে আমার মনে হয় না খুব বেশি ডিসপিউট আছে বা সমস্যা আছে। সেখানে একটা নেগোসিয়েশন, সেখানে একটা ভালো নেগোসিয়েশনই হওয়ার পথে বা হবে। বাট নন ট্রেড ইস্যুগুলি যদি ফয়সালা না হয় তাহলে কোনোটাই হবে না। 35% শুল্ক নির্ধারণের পর ব্যবসায়ীদের আলোচনায় ডাকে বাণিজ্য মন্ত্রণালয়। এই ব্যবসায়ী নেতা মনে করেন, শুরু থেকেই প্রস্তুতির ঘাটতি ছিল। সরকারের সাথে যাবে বা সরকারের এই ডেলিগেশনের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি ইনক্লুড হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তো যেহেতু সরকার বলেনি, সেই ক্ষেত্রে আমাদের যাওয়ার সেই সুযোগটা নেই বা আমরা প্রয়োজন মনে করছি না। আমরা কিন্তু অনেকটা আশাবাদী ছিলাম যে ওনারা যেভাবে নেগোসিয়েশন করছেন ভালো কিছু হবে, কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং ভিয়েতনাম এরা যদি অ্যাডভান্টেজটা বেশি পেয়ে যায় তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব।
প্রশ্ন ছিল বিশাল বাণিজ্য ঘাটতি স্বল্প সময়ে কিভাবে কমিয়ে আনা সম্ভব, কাদের অংশগ্রহণে দর কষাকষি করা উচিত। ট্রেড ইমব্যালেন্সটা কোথায় আনবো, কতটুকু কমবে, আর আমাদের রপ্তানি কি বাড়বে, কি হবে, 10 বছরে কি হবে, এরকম 5 ইয়ার্স 10 ইয়ার্সের একটা প্ল্যান দেওয়া। অভিজ্ঞ কিছু ব্যক্তিকে ইনক্লুড করা যেতে পারে, যেমন আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি সেখানে কিন্তু নাই। ব্যবসায়ীদের মধ্যে তো অভিজ্ঞ কিছু প্রতিনিধি আছেন, এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও বেশ কিছু অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা অতীতে এই ধরনের ইস্যুগুলি ফেস করেছেন, তাদের পরামর্শ নেওয়া দরকার। সর্বোচ্চ ছাড় দিয়ে আলোচনার টেবিলে বসতে প্রস্তুতি নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার হয়তো খুব কনফিডেন্ট ছিল যে আমি বললেই তারা সব রাজি হয়ে যাবে, তাই না? এইরকম মনে হয় একটা ধারণা ছিল, কিন্তু এটা তো সেরকম না। বারবারই তো ট্রাম্প বলতেছে আমি কিন্তু এটা করতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি, তাই না? আমাদের আলাপ আলোচনা যখন চলতেছে তখনই তো এটা ইম্পোজ করলো। শেষ পর্যন্ত উচ্চ শুল্ক হার বহাল থাকলে ক্ষতির মুখে পড়বে দেশের 1000-এর বেশি পোশাক কারখানা। বেশি দামের খরচ কার ঘাড়ে চাপানো হবে তা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এনসিপির ওপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সবই নির্বাচন বানচালের চক্রান্ত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বানও জানানো হয়েছে। বিএনপি মনে করে দ্রুত রাজনৈতিক সরকার গঠিত হলে সংকট কমে আসবে। এর আগে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা। বৈঠকে বিএনপি ঘোষিত রেইনবো নেশন গড়ার প্রতিশ্রুতি তুলে ধরতে 30 আগস্ট ময়মনসিংহে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। জাতীয় নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধ ও সংকট কমতে পারে বলে মনে করে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এজন্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আগামী 5 আগস্ট জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা। এনসিপির প্রতি নজিরবিহীন সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন তারা। নেতারা বলেন, দায়িত্বশীল আচরণ না করায় সরকারের গ্রহণযোগ্যতা কমেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে 13টির রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 3টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে বৈঠক। এতে ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগ কাজে লাগাতে তৎপর পরাজিত শক্তি। এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সেই ধরনের কোনো ব্যাপার নাই। তো নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন 5 আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ বা তাদের দোসররা মাথাচাড়া দিতে চাইলে প্রতিহত করা হবে ঐক্যবদ্ধভাবে। চাঁদপুরে এনসিপির জুলাই পদযাত্রায় এমনটাই বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার সকালে চাঁদপুরের সার্কিট হাউসে অভ্যুত্থানে নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এরপর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয় শোকযাত্রা। দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় হয় পথসভা। এ সময় মাইলস্টোনের ঘটনায় নিহত আহতদের জন্য দোয়া করা হয়। পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন শেষে দোয়া ভাঙ্গায় সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। এরপর গাড়িবহর নিয়ে রওনা করে কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লায় পৌঁছে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে দেখা করেন নেতারা। আর টমছম ব্রিজ থেকে বের করা হয় শোকযাত্রা। সবশেষে টাউন হল মাঠে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। মত পার্থক্য থাকতে
ছাড় দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং। দিনাজপুরের হাকিমপুরে সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী। ঠিকাদারের দাবি, তীব্র গরমে পিচ গলে যাচ্ছে। অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। হাকিমপুরের বাঁশমুড়ি হাট থেকে চকচকা হয়ে পালসা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পিচ ঢালাই হয়েছে সম্প্রতি। এখন হাতের টানেই এমন পরিস্থিতি, উঠে যাচ্ছে কার্পেটিং। গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় নির্মাণ হয়েছে সড়কটি। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা আটকেও দিয়েছেন কাজ। 4 দিন হয় রাস্তাটা কাজ করে গেছে, এমনি থেকে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই এলাকার রাস্তার কাজ হলে না, মুরগি আচার দিলেও খোয়া সরে সরে যাচ্ছে। আমরা হাতে সামান্যটুকু চাপ দিলেই এগুলো উঠে যাচ্ছে। সরকার তো এখানে কোটি কোটি টাকা খরচ করছে এই জনগণের জন্য, সে জনগণের জন্য খরচ করছে, সে আস্থা তো ভালো আছে না। গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা ঠেকে দিয়েছি যে আমাদের কাজ ভালোভাবে চায়। দিনাজপুরের RAK ট্রেডার্স ঠিকাদারের দায়িত্বে। তাদের দাবি, কাজে কোনো অনিয়ম হয়নি, অতিরিক্ত গরমের কারণেই উঠে যাচ্ছে পিচ। 34-35 ডিগ্রি তাপমাত্রা চলতেছি, এই তাপমাত্রা তো পিচ গলবেই। কাজের গুণগত মান 100%, কোনো ভেজাল কাজ নেই। অফিস সরকারি অফিসার রাখছে দেখশন করে কাজ করে বুঝে নেওয়ার জন্য, তারা কাজ করে বুঝে নিচ্ছে। উপজেলা প্রকৌশলী বলছেন, শিডিউল অনুযায়ী কাজ হতে হবে, অনিয়ম থাকলে নেওয়া হবে ব্যবস্থা। কাজ যদি নিম্নমানের হয়, যদি স্পেসিফিকেশন মোতাবেক যদি না হয়, ঠিক আছে, তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে, তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে। আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না। গ্রামীণ এই সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে 2,08,00,000 টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভাঙাচোরা রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এখন গলার কাটা চুয়াডাঙ্গাবাসীর। নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান অনেকটা ইউনিয়ন পরিষদের মতো। বর্ষার সময় জলদুর্ভোগে তৈরি হয় নতুন আতঙ্ক। বছরের পর বছর এমন দশার কোনো পরিবর্তন হয়নি। পৌরবাসীদের অভিযোগ, শুধু বাড়ছে পৌরকর, মিলছে না ন্যূনতম সেবা। জনপ্রতিনিধি না থাকায় আরও প্রকট হচ্ছে নাগরিক দুর্ভোগ। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ 4 কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে। বৃষ্টি হলেই এমন চিত্র চুয়াডাঙ্গার পৌর এলাকায়। জলমগ্ন থাকে বেশিরভাগ এলাকা, এর সাথে 80% ভাঙাচোরা রাস্তাঘাট, দুর্ভোগ নিত্যসঙ্গী। অথচ এটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানকার রাস্তাঘাট থেকে ড্রেন কালভার্ট সবকিছুই ভোগান্তির অন্যতম কারণ। কয়েক স্থানে উন্নয়ন কাজ শুরু হলেও ধীর গতির কারণে বাড়ছে ভোগান্তি। রাস্তাটাতে আপনার হলো পানি জমি থাকে এবং দেখা গেছে যে পানি জমি থাকার পরেও এখান থেকে পানি সরতে অনেক সময় লাগে। রোড লাইটের ঠিক মতো ব্যবস্থা হয় না, তারপরে রাস্তা তো চলার মতো কায়দা নেই। বৃষ্টির সময়তে রাস্তায় গাড়ি ঘোড়া একদমই আসে না, রিক্সা ভ্যান অটো একেবারে আসে না ভিতরে। পৌরবাসীরা বলছেন, প্রতি বছর করের বোঝা বাড়লেও সে তুলনায় উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি। জনপ্রতিনিধি না থাকায় প্রকট হচ্ছে সংকট। 15-16 বছর আগে থেকে কাজ হলেও হওয়া কথা বললে টাকা চলে যায়, কাজ হয় না। এই রোড বড়ি থাকে, এই কেন্দ্রে বাদিনী সালাম মোড়েতে বাদিনী যত আছে সব পানি এমনি বেড়ায়। এখানে ময়লা টোয়ান্টি থাকে, ড্রেনে পানি যায় না, ড্রেন জাম। আমরা উপরে বলেছি, চেয়ারম্যান মেম্বারও নাই, তারপরে গণপিটিশন দিয়েছি উপরে, সবাই তাও কেউ আসে না। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ লাঘবে প্রায় 4 কোটি টাকার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। যে সমস্ত রাস্তাঘাট ভাঙ্গাচোরা রয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেইগুলা রাস্তাগুলোকে আমরা অগ্রগতির ভিত্তিতে তালিকাভুক্ত করেছি এবং অচিরেই আমরা সেগুলো কাজ সম্পন্ন করব। নামমাত্র প্রকল্প নয়, স্থায়ী সমাধানে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি প্রায় 2.5 লাখ মানুষের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পরিবারের হাল ধরতে 1 যুগ আগে পাড়ি জমায় ব্রুনাইতে। হাড় ভাঙা খাটুনিতে ধীরে ধীরে পাল্টায় পরিবারের জরাজীর্ণ চেহারা। ইচ্ছে ছিল দেশে ফিরে ঘর বাঁধার, কিন্তু একটি দুর্ঘটনা সব শেষ করে দিল। কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারায় ভোলার জামাল হোসেন। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। দাবি, সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার।
ধার দেনা করে প্রায় এক যুগ আগে ছেলেকে পাঠিয়েছিলেন ব্রুনাইতে। গেল 6 বছর দেশে আসার তীব্র ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি তা। বিদেশ বিভুয়ে সেই ছেলে এভাবে মারা যাবে কখনো কি ভেবেছিল পরিবার? ভোলা সদরের জাঙ্গালিয়া গ্রামের কৃষক মোহাম্মদ হারিস নিজের কোনো জমি জিরাত ছিল না। দিন বদলের আশায় অনেক কষ্টে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে ছেলে জামালকে পাঠিয়েছিলেন ব্রুনাইতে। রুবাই এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করে ধীরে ধীরে বাবার সব দেনা শোধ করেছিলেন জামাল। দেন 2 বোনের বিয়ে, কমাস আগে 10% জমিও কেনেন তিনি। ইচ্ছে ছিল দেশে ফিরে নিজেও বিয়ে করার, কিন্তু সেই স্বপ্ন যে অধরাই রয়ে গেল। গত 22 জুলাই কর্মস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান জামাল। সময় জামালে অসুস্থ আইতো পারে নয়, কারা কায় নাই জামাল নাই। বিয়ে শাদি করবো, করোনার পরে যদি আলাই দেয় আবার বাপ যায় বাইরে যায় না যায় আইলে এর পরে তখন জিগাইলে আমার আমি 3 তারিখে আলাই দিদি বাসায় আমার ভাই এবারে দেনা বেনা করছে গইরাই আমার ঘরে বাবাই সাহেব বিয়ে শাদি দিছে মতন ভাই টাকা পাঠাইছে। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় জামাল। বড় 2 ভাই কৃষি কাজের উপরে নির্ভরশীল। অভাব অনটনের দিন শেষে সচ্ছলতার মুখ দেখছিল তার পরিবার। তার এমন মৃত্যু মানতে পারছে না প্রতিবেশীরাও। মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের দাবি তাদের। আমরা শুধু আমার ভাইয়ের লাশটা চাই, আমরা নিজে হাতে যে দাফন কাফন করে দিতে পারি। একলগে চলতাম ফিরতাম, সে বিদেশ গেছে, এরপর আলোক যোগাযোগ নেই, কিন্তু দেশ আইলে খুব আসে ওইটা সে কথাবার্তা বলতো, লোক খুব ভালো লোক। পরিবার আবেদন করলে দ্রুত জামালের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরুর আশ্বাস প্রবাসী কল্যাণ সেন্টারের। আইনগত জটিলতা বা অন্য কোনো প্রবলেম যদি না থাকে দ্রুত সময়ের মধ্যেই এটা লাশ দেশে আসার প্রক্রিয়া করবে তারা। এমন করুণ মৃত্যু কাম্য নয় কারোরই। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রবাসীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গাজায় তীব্র খাদ্য সংকটে প্রাণহানি বেড়েই চলেছে। অপুষ্টিতে ভুগে একদিনে মৃত্যু হয়েছে আরও 10 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। গত 21 মাসে উপত্যকায় খাদ্যাভাবে প্রাণহানি দাঁড়িয়েছে 111 জনে। চলতি বছরই অপুষ্টিতে মারা গেছে 5 বছরের কম বয়সী 21 শিশু। দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবারও তেল আবিব নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে গিয়ে মৃত্যু হয়েছে 34 ফিলিস্তিনির। গাজার মানবিক সংকট নিয়ে বিবৃতি দিয়েছে মেরি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, রিফিউজিজ ইন্টারন্যাশনাল সহ 111টি সংগঠন। জানিয়েছে উপত্যকার ঠিক বাইরেই আটকে আছে শত শত টন খাদ্যপণ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী। তবে সেই ত্রাণ বিতরণের অনুমতি দেয়া হচ্ছে না স্বেচ্ছাসেবীদের। সামরিক শক্তিমত্তার জানান দিতে বড় পরিসরে নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। বুধবার একই সাথে 4টি সাগরে সামরিক মহড়া শুরু করেছে মস্কো নৌবহর। অংশ নেয় 150-র বেশি নৌবাহিনী জাহাজ, 120টির বেশি সামরিক বিমান সহ 15,000-এর বেশি সেনা সদস্য। মস্কো নিয়মিত মহড়া দাবি করলেও এই সামরিক মহড়াকে ঘিরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নেটো দেশগুলোর নেতাদের। ফ্রন্টলাইনে চলছে তুমুল লড়াই। যুদ্ধক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে ট্যাঙ্ক, কামান আর ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করছে রাশিয়া ও ইউক্রেন। এ অবস্থাতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে মস্কো। একসাথে আর্কটিক থেকে শুরু করে বাল্টিক, প্রশান্ত ও ক্যাসপিয়ান সাগরে চলছে বড় পরিসরের এই সামরিক শক্তি প্রদর্শন। বিশেষ এই নৌমহড়ার নাম রাখা হয়েছে জুলাই স্টর্ম, যাতে অংশ নিচ্ছে সাবমেরিন আর ডিস্ট্রয়ার সহ মোট 150-র বেশি সামরিক নৌযান। অংশ নিচ্ছে কমপক্ষে 120টির বেশি সামরিক বিমান, 10টি মিসাইল সিস্টেম এবং 15,000-এর বেশি সেনা সদস্য। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে অ্যান্টি সাবমেরিন যুদ্ধাবস্থার জন্য প্রশিক্ষণ করছে দেশটির নৌবাহিনী। একই সাথে নৌপথে বাণিজ্যকে সুরক্ষা প্রদান ও ড্রোন হামলা প্রতিহতে সামরিক বাহিনীকে প্রস্তুত করাও এই মহড়ার লক্ষ্য। শত্রু ঘাঁটিতে নিখুঁত হামলা চালাতে সক্ষম এমন অস্ত্রও ব্যবহার করা হয় এই নৌমহড়ায়। রুশ নৌবহরের এই শক্তি প্রদর্শন চলবে আগামী 27 জুলাই পর্যন্ত। রাশিয়ার পক্ষ থেকে এটিকে দেশটির নিয়মিত নৌমহড়া বলা হলেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো জোটের দেশগুলো। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
ইউক্রেনে দুর্নীতি দমন সংশ্লিষ্ট দুই সংস্থার কার্যক্রমে সরকারের হস্তক্ষেপে নিন্দার ঝড় উঠেছে। বিশ্লেষকরা বলছেন এর ফলে বাধাগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক সহায়তা। অভিযোগ উঠেছে নিজেদের অপকর্ম ধামাচাপা দিতেই এমন বিল পাশ করেছে সরকার। ইউরোপীয় ইউনিয়নে দেশটির যোগদানের পথেও বাধা তৈরি হবে বলে উদ্বেগ জানিয়েছেন কর্মকর্তারা। যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি রাশিয়ার প্রভাব কাটাতেই এমন সিদ্ধান্ত। ইউক্রেনের দুর্নীতি বিরোধী দুই সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন ও স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটরের স্বাধীনতা খর্ব করে তোপের মুখে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিল পাশ হওয়ায় বর্তমানে এই দুই দুর্নীতি বিরোধী সংস্থার উপর কর্তৃত্ব পাবেন প্রসিকিউটর জেনারেল। ভলোদিমির জেলেনস্কির দাবি ইউক্রেনের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রাশিয়ার প্রভাবমুক্ত রাখতে এই পথে হাঁটতে চান তিনি। যদিও এই যুক্তি মানতে নারাজ সাধারণ নাগরিক সহ রাজনীতিবিদরা। তাদের অভিযোগ সরকার তার অপকর্ম ধামাচাপা দিতেই এই বিল পাশ করিয়েছে। উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও, কেননা ইইউতে ইউক্রেনের যোগদানের বিষয়টিও এর সাথে সম্পর্কিত। দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর বিষয়ে ইউক্রেনের গৃহীত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন, কেননা ইইউ ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেয়, তবে সেটা শর্ত সাপেক্ষে। স্বচ্ছতা বৃদ্ধি, বিচার ব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়ন, এই বিষয়গুলো আগে ইউক্রেনকে নিশ্চিত করতে হবে। ক্ষমতাকে কেন্দ্রীভূত করার এই প্রক্রিয়া চলতে থাকলে রাশিয়া এর সুযোগ নেবে। তারা ইউক্রেনের সরকারকে অযোগ্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আমি মনে করি এখন পশ্চিমা দেশগুলো বিষয়টি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং ইউক্রেনের সরকারের উপর জোরালো চাপ দেবে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরেই ইউক্রেনে আন্তর্জাতিক সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনের দুর্নীতি বিরোধী কার্যক্রম বেশ ভালো ফলাফল দিয়েছিল। এই অপকর্মের সাথে জড়িত বিভিন্ন হাই প্রোফাইল কেস খোলাসা সম্ভব হয়েছে। মাথায় রাখতে হবে পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা আসে ইউক্রেনে। এই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে স্বচ্ছ জবাবদিহিতা তারা চাইবেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নতুন সিদ্ধান্তে সংশয় দেখা দিয়েছে দেশটিতে আন্তর্জাতিক সহায়তা আসার ধারাবাহিকতা নিয়েও। এদিকে পার্লামেন্টে বিলটি পাশের পর থেকে সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন। রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর গত ৩ বছরে এটি দেশটিতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ। তাসরিয়ান সোফান, যমুনা নিউজ। বিষাক্ত শৈবালের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূল জুড়ে। সমুদ্রের পাড়ে ভেসে আসছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর মরদেহ। একে প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছে স্থানীয় প্রশাসন। এই সংকটের পেছনে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে পড়ে আছে শত শত সামুদ্রিক প্রাণীর মরদেহ। কি নেই এখানে? রয়েছে হাঙর, রে মাছ সহ বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী। এ নিয়ে চারদিকে ব্যাপক আলোড়ন। হঠাৎই উপকূলটিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত শৈবালের ব্যাপক সংক্রমণ। কারেনিয়া মিকিমোটয় নামক শৈবালের অতিবৃদ্ধির ফলেই এ সংক্রমণ, জানিয়েছে প্রশাসন। ঘোষণা করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এই সংক্রমণের ফলে শুধু জীববৈচিত্র্যই নয়, মারাত্মক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় পর্যটন ও মাছ ধরার শিল্প। এটি একটি নজিরবিহীন ঘটনা। অন্যান্য পরিচিত দুর্যোগ থেকে আলাদা এটি। যেমন বনে আগুন লাগলে তা নেভানো যায়, বা বন্যা হলে তা কতদূর পৌঁছাবে সেটাও বোঝা সম্ভব। কিন্তু এই ঘটনা এতটাই অপ্রত্যাশিত যে আমরা ঠিক বুঝতেই পারছি না আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিস্থিতি কোথায় যাবে। চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী শৈবাল, যা এখন ছড়িয়ে পড়েছে প্রায় ৪৫০০ বর্গমিটার এলাকা পর্যন্ত। পরিবেশ কর্মকর্তাদের মতে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে আরও তীব্র হয়েছে এর প্রভাব। সংকট মোকাবেলায় স্থানীয় ও কেন্দ্রীয় সরকার মিলিয়ে মোট ২ কোটি ৮০ লাখ অস্ট্রেলীয় ডলারের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, গবেষণা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ব্যয় করা হবে এই অর্থ। আমার মনে হয় এই ধরনের ঘটনা সামনে আরও ঘটবে। এই সংকট মোকাবেলায় যে বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে তা আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। প্রশাসন জানিয়েছে শৈবালের সংক্রমণের কারণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪ শতাধিক সামুদ্রিক প্রজাতির প্রাণী। রেজবানা সাইমা, যমুনা নিউজ।